শুভ সকাল। আজ 21 নভেম্বর 2024 শনিবার। আমরা এখন আছি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটি অত্র অঞ্চলের একটি বৃহৎ জমিদার বাড়ি। আমরা আপনাদেরকে সাথে নিয়ে পুরো জমিদার বাড়িটি ঘুরে দেখব। এখানে অনেকগুলো দালান আছে, প্রায় 20টার মতো দালান আছে, যার বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত। কিছু কিছু দালান এখনও ব্যবহার উপযোগী, সেগুলো আপনাদেরকে দেখাবো, ধ্বংসপ্রাপ্তগুলো দেখাবো। এই জমিদার বাড়ির যে ইতিহাস আছে সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বৈঠকখানা, পরীর দালান, ঝুলন দালান, এর পিছনে রংমহল। এইখানেই অনেকগুলো ভবন। নাগরপুর জমিদার বাড়ির মূল ভবন এটা ছিল বৈঠকখানা, অর্থাৎ প্রশাসনিক যত কাজকর্ম আছে সব এই ভবন থেকেই হতো। এটা এখন কলেজ কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন। দেখতে পাচ্ছেন এটা তারা একটু সংস্কার করেছে, রং করেছে, এখনও খুব চমৎকার লাগছে। মহেরা জমিদার বাড়ি যে টাইপের ওই রকমই লাগছে, যে একেবারে নতুন। এটা হচ্ছে রংমহল। রংমহলের পুরো ভিউটা আপনাদের দেখাবো। এই ভবনটা কি সেটা বলতে পারছি না, কিন্তু কারুকাজ দেখেন, ভাজে ভাজে কারুকাজ। এটা হচ্ছে রংমহল। এটা 1, 2, 3, 4 তলা বিশিষ্ট ভবন। প্রত্যেকটা ভবনই এখন পরিত্যক্ত, ওই পাশেটা শুধু ব্যবহার হয় না। এই যে ভবনগুলো, এই ভবনগুলোর যে কারিগর, সেই কারিগরের নাম আপনারা দেখতে পাচ্ছেন, শেখ আজিজুর রহমান, মিস্ত্রি, সাং, কলিকাতা। এই সবগুলো বিল্ডিং তার হাতে করা, মুসলিম। আর এই বিল্ডিংগুলো কলকাতার যে খ্রিস্টি কালচার, বিংশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দীর যে খ্রিস্টি কালচার, ওই ভবনের প্যাটার্ন, সেইটার আদলেই করা। আমি লোকমুখে শুনেছি যে এখানকার যে জমিদারেরা তারা মানে কলকাতার আদলে একটা সিটি করতে চেয়েছিলেন নাগরপুরকে। এটা একেবারেই শেষ পর্যায়ে যখন বঙ্গভঙ্গ শুরু হয়ে যায়, তখন অন্যান্য জমিদাররা তো এই বাংলা ছেড়ে ওই বাংলায় পাড়ি জমাতে শুরু করেছেন, তখন ওনারা এই কাজ শুরু করেছিলেন। খুব বেশি দিন তারা এটা ভোগ করতে পারেননি, তারা এনজয় করতে পারেননি। এরপরেই দেশ ভাগের দামামা বেজে ওঠে, তখন তারা এই বাংলা ছেড়ে অপর বাংলায় চলে যান। এই জমিদার বাড়ির প্রতিটি ভবনেরই রয়েছে আলাদা সৌন্দর্য। আপনারা এখন সিংহ দালান দেখতে পাচ্ছেন। আমরা যদি জুম করে দেখাই, উপরে দুটো সিংহ এখন আপনারা দেখতে পাচ্ছেন, এর নিচে একটি ময়ূর আছে, নিচে দুটো বারান্দা। কি অসাধারণ সুন্দর একটি ভবন। মাই গড, এত চমৎকার জমিদারি বাড়ি এইভাবে নষ্ট হয়ে গেল। এই জমিদার বাড়িগুলোর কারুকাজ দেখেন, কত সুন্দর কারুকাজ। এই 4 তলা রংমহল ভবনটার যে কারুকাজ, খুবই মুগ্ধ হওয়ার মতো কারুকাজ। এইটা ছিল রংমহলের এই পাশে, এটা মানে জমিদারদের একটা ফ্যামিলি থাকতো। এরা অনেক বড় ফ্যামিলি, তো তারা তখন এর ব্যবহার করতো। মোটামুটি 20-22টা ভবন আছে, 20-22টা ভবন আছে। আগে সবটা ভবনের মধ্যে লোকজন ছিল, মানে যে ছেলে মেয়ের লোক ছিল, তারপর বিভিন্ন জায়গার লোক ছিল। প্রথম ছিল এটা উপজেলা, আস্তে আস্তে পরে এটা মহিলা কলেজ, যে ওটা কলেজ হয়ে মহিলা কলেজ হওয়ার পরে তার আস্তে আস্তে মতন বাইরের লোকজন সব মানে তাদের আউট করে দেয়, সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পরে এখন মনে করেন যে এখন আর আগে কলেজে হিসাব ছিল, পরে সরকার থেকে এনা পরিত্যক্ত ঘোষণা করে দিয়ে সবাই বাহির করে দেওয়া হয়েছে। শুধু পুরা ভবনটাই কলেজের আন্ডারে এখন বর্তমানে আছে। আচ্ছা, এই জমিদার বাড়ির যে লোকজন, এরা কি ইন্ডিয়া থেকে আসে কখনো? এরা আসছিল আর একবার, এক ফ্যামিলি তার ছোট তরফ থেকে আসার পরে তারা এই কলেজে দেখে গেছে যে কলেজটা মানে তারা অনেক মানে খুশি কলেজের জন্য। আইনা বুঝেছে যে কলেজ শহরের জন্য আরও অনেক বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে, তাদের দেখার জন্য কয়েছে আসলে পারে তাদের সুযোগ করে দিন। আমরা চেষ্টা করি সবার দেখানোর জন্য। এটি হচ্ছে ঝুলন দালান। এই পাশে একটি সিঁড়ি, ওই পাশে ভিতর দিয়ে আরেকটি সিঁড়ি। নাগরপুর জমিদার বাড়ির এটি একটি আইকনিক ভবন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখনই দোতলায় উঠব। এলাকাবাসীর তথ্য মতে ঝুলন দালানে তৎকালীন সময়ে জমিদারেরা নাচ গানের আসর বসাতেন, কিন্তু ঝুলন দালানের গঠনশৈলী দেখে আমার তা মনে হচ্ছে না।
বর্তমানে এ দালানটি ময়লার ভাগাড়ে পরিণত হলেও ময়লার ভাগাড় থেকে এর যে সৌন্দর্য সেটি কিন্তু দিব্যি ফুটে উঠছে। ফ্লোরে ব্যবহার করা হয়েছে মার্বেল টাইলস, দেয়ালের টেরাকোটা। সত্যিই অসম্ভব সুন্দর একটি ভবন হচ্ছে ঝুলন দালান। আমি এখন বৈঠকখানার ভিতরে প্রবেশ করছি। বৈঠকখানাটি এখনও এই কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার ফলে এইটির যে সৌন্দর্য সেটি এখনও আগের মতোই, অনেকটা আগের মতোই আছে। আপনারা একটি রঙিন কাচের ব্যবহার দেখতে পাচ্ছেন সিঁড়িকুটার মধ্যে। এর উপরে আমরা একটু যদি দেখাই, ওই যে কারুকাজ আছে, এই সিঁড়ি 2 তলা 3 তলায় উঠে গেছে, একাধিক সিঁড়ি আছে। এগুলো সেই আগের আমলের দরজা। এই মেঝেটা শ্বেত পাথর, এইখানটাতে মোজাইক করা আছে, সব জায়গায় কারুকাজ কারুকাজ। আপনারা এখন ওই আমলের একটি খাট দেখতে পাচ্ছেন। খাট না, এটি পালঙ্ক, এটিকে পালঙ্ক বলে। এই পালঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, পালঙ্কটির কারুকাজ দেখেন। এরকম আরেকটি পালঙ্ক, এই বাড়ির পালঙ্ক আছে হচ্ছে জাতীয় জাদুঘরে। এটা হচ্ছে পালঙ্ক। এর এই পাশে একটা শোকেসের মতো আছে, এটাকে আলমিরা বলে। এটার কারুকাজটাও দেখেন। অধ্যক্ষ মহোদয় আমাকে বললেন গত বছর এই জমিদার বাড়ির সর্বশেষ যিনি জমিদার ছিলেন তার প্রপুত্র রাজেশ চৌধুরী এসেছিলেন, এসে একদিন থেকেওছেন, তাদের এই স্থাপনা দেখেছেন। তিনি এখন দিল্লিতে থাকেন। তাদের ম্যাক্সিমাম আত্মীয় স্বজনই ইউরোপ আমেরিকাতে থাকেন, কিন্তু রাজেশ চৌধুরী তিনি দিল্লিতে থাকেন। জমিদারদের শৌর্যবীর্য কেমন ছিল তাই ভবনগুলোর কারুকাজের মধ্যেই ফুটে উঠছে। খুব রুচিশীল জমিদার ছিলেন তারা। এইটা হচ্ছে ঘোড়ার দালান। এখানে অশ্ব এবং অশ্বারোহী তাদের থাকার ব্যবস্থা ছিল। এটার নিচতলাটা এখন ব্যবহার হচ্ছে 2 তলা পরিত্যক্ত মনে হচ্ছে। আমরা এখন আছি নাগরপুর উপজেলা হাসপাতাল চত্বরে। এই যে ভবনগুলো দেখছেন এগুলো পুরনো হাসপাতাল, অর্থাৎ সেই জমিদারি আমলে এইখানে একটি হাসপাতাল গড়ে তোলা হয়, আধুনিক মানের হাসপাতাল। এর পিছনেও একটি কাহিনী আছে, মর্মান্তিক কাহিনী। এই হাসপাতালের এই ভবনটিতে পরবর্তীতে পাকিস্তান আমলে এবং দেশ স্বাধীন হওয়ার পরে এইখানে চিকিৎসা সেবা দেওয়া হতো। এখন এই নতুন ভবন করে ওইখানে ট্রান্সফার করা হয়েছে। এই হাসপাতালের সামনেই একটি শান বাঁধানো পুকুর ঘাট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশাপাশি কয়েকটা বিল্ডিং, 1 2 3 4 4টার মতো ভবন। এই ভবনটাই বেশি সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে আছি উপেন্দ্র সরোবরের সামনে। এটি আজ থেকে 90 বছর আগে, অর্থাৎ 1914 সালে রায় বাহাদুর সতীশ চৌধুরী তার পিতা উপেন্দ্র মোহন রায় চৌধুরীর নামে এই দিঘিটি প্রতিষ্ঠা করেন, যেটির নাম দেন উপেন্দ্র সরোবর। কথিত আছে একদিন সতীশ চৌধুরী বৈঠকখানায় রাতে জ্যোৎস্না উপভোগ করছিলেন সঙ্গী সাথীদের নিয়ে। তখন তিনি দূর থেকে লক্ষ্য করেন যে কিছু নারী পানির কলসি নিয়ে দূর থেকে আসছে। তখন তিনি এটি অন্যদেরকে জিজ্ঞেস করলে অন্যরা বলে যে তারা বিল থেকে পানি আনছে। এটি দেখে সতীশ চৌধুরী একটু কষ্ট পান এবং এর কিছুদিনের মধ্যেই প্রজাদের জন্য এই উপেন্দ্র সরোবর, যেটিকে স্থানীয়রা 12 ঘাটলা দিঘি বলে, এটি স্থাপন করেন। 12 ঘাটলা দিঘি মানে হচ্ছে এই দিঘিটির 12টি ঘাট আছে। এই যে দিঘিটি দেখা যাচ্ছে এইটি হচ্ছে এইখানকার প্রধান ঘাট, বড় ঘাট। চারপাশে 12টির মতো ঘাট আছে, এই জন্য এটিকে বলে 12 ঘাটলা দিঘি। এবং এইটার পানি যেন খুব ভালো থাকে, পরিষ্কার থাকে, সেই জন্য এর অভ্যন্তরে অর্থাৎ এই দিঘির ভিতরে 6টির মতো গভীর কূপ নির্মাণ করেন, যে কারণে এটার পানি কিন্তু এখনও বেশ স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার পানি। এই ঘাটটি পরবর্তীতে হয়তো মেরামত করা হয়েছে। অন্যান্য যে ঘাটগুলো আছে এগুলো অনেকটাই ভেঙে গেছে। এইটার সংস্কার হলে ভ্রমণ পিপাসু মানুষ দেখতে পারবে। এখানে একটা ওই আমলের বট গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটার ডালটা এই সরোবরের গেটটার নিচে চলে আসছে। এই দিঘির অভ্যন্তরে
11 একর জমি আছে। এটা অত্র অঞ্চলের সবচেয়ে বড় দিঘি। প্রচুর ভ্রমণ পিপাসু মানুষ এই দিঘি দেখতে আসেন এবং অত্র অঞ্চলের মাছ শিকারীদের জন্য এই দিঘি একটা ভালো জায়গা। তিনি শুধু দিঘি স্থাপন করেননি, এর চারিপাশে প্রচুর বৃক্ষরাজি স্থাপন করেন। বিশেষ করে অনেকগুলো খেজুর গাছ তিনি রোপণ করেন। এই জমিদারদের অনেক কীর্তি এখানে আমরা, বিশেষ করে যখন এই জমিদারদের যে এরিয়া ছিল এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, সেখানে বিশেষ করে এরা কিছুটা মুসলমানদের নির্যাতনের কিছু কথাবার্তা আমরা শুনতে পেরেছি। কারণ ওই পাশে একটা ব্রিজ, তাদের ওই পাশে একটা ব্রিজ, মানে দুই সীমান্ত। এই ব্রিজ থেকে এই ব্রিজ পর্যন্ত কেউ ছাতা ফুটিয়ে যেতে পারতো না, কেউ স্যান্ডেল পায়ে পড়ে যেতে পারতো না। এরকম কিছু শাসন তাদের আমরা লোকমুখে, আমাদের মুরব্বী বা আমার দাদা বাবা তাদের কাছ থেকে একটু শোনা হয়েছিল। সম্মানিত সুধী, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে তা জানিয়ে দিতে পারেন। নাগরপুরের এই জমিদার বাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।